সবাই লেখো, খাতার উপর হেডিং দাও, বর্জ্য ও নিষ্কাশন। এটা ছোট্ট অধ্যায়, হ্যাঁ, আমরা খুব বেশি জিনিস পড়বো না, একদম অল্প জিনিস পড়ে চলে যাবো, যেহেতু প্রতিরক্ষাটা আসলে একটু ইম্পর্টেন্ট টপিক এবং এত বেশি পড়ানোর জিনিস আছে। সো আমি চেষ্টা করছি মোটামুটি সব কিছু তোমাদের দেখাই দিতে। আছো সবাই, আছো? প্রতিরক্ষা কি বুঝতে পারছো? বুঝতে পারলে একটু ইয়েস লিখে কমেন্ট করো। জি ভাই, কমেন্ট করে জানাও যে জি ভাইয়া মোটামুটি বুঝতে পারছি। সব বোঝা আসলে একবারে সম্ভব না, কিন্তু আমি নোটটা দিয়ে দিব, নোটটা দেখে একবার একটু বইয়ের সাথে মিলাই পড়বা এবং মাস্টার বুকের এমসিকিউগুলো অবশ্যই সলভ করবা। তাহলে আশা করি এই অধ্যায়ে তোমার একটা যদি কোয়েশ্চেন আসে, দুইটা কোয়েশ্চেন আসে, তুমি ইনশাল্লাহ কোনোটাতেই আটকাবা না। ওকে স্যার, চলো। এই অধ্যায়টা আসলে এই দুটো অধ্যায় শর্টের বাইরের, তো আমি দেখছি ম্যাক্সিমাম স্টুডেন্টেরই আসলে প্রবলেম আছে অধ্যায়গুলোতে, যার জন্য একটু ডিটেলসে পড়াইলাম আর কি। চলো তাহলে শুরু করি আমরা। রেচন পদার্থ। রেচন পদার্থ কারা? নাইট্রোজেন ঘটিত যে কোনো পদার্থই হচ্ছে আমাদের রেচন পদার্থ, তাই না? নাইট্রোজেন ঘটিত পদার্থগুলা কি কি আছে ভাইয়া? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, জ্যানথিন, ক্রিয়েটিনিন, এগুলো সবই কি? সবই হচ্ছে আমাদের নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ। দেখো ইউরিওটেলিক কারা? মানুষ, সামুদ্রিক প্রাণী, স্তন্যপায়ী প্রাণী। ইউরিকোটেলিক কারা? পাটিসাপটা দিয়ে মনে রাখতে পারো। আমি অর্ধেক একটু দ্রুত টানবো। তো দেখো পাতে হচ্ছে পাখি, টিকটিকি, সাপ, পতঙ্গ। হ্যাঁ, তাহলে কি কি বললাম? পাটিসাপটা, পাখি, টিকটিকি, সাপ, পতঙ্গ। এবং অ্যামোনোটেলিক দেখো, অ্যামোনিওটেলিক কারা? হাইড্রা, কিছু মাছ, কেঁচো, চিংড়ি, এদের নামগুলো একটু পড়তে পারো। এছাড়াও পিত্তরঞ্জক যেমন বিলিরুবিন হলুদ, বিলিভার্ডিন সবুজ, ঘামের মাধ্যমে 600 ml পানি বের হয়ে যায়, নিঃশ্বাসের মাধ্যমে 400 থেকে 600 ml পানি বের হয়ে যায়, এগুলো একটু রিডিং দিবা। ওকে স্যার, তাহলে তোমাদের জন্য সহজ একটা প্রশ্ন, সেটা হচ্ছে হাইড্রা। হাইড্রার দেহের রেচন পদার্থ কি ধরনের? আরেকটা সাপ, তোমাদের অনেকের প্রিয় প্রাণী। এই সাপের দেহের রেচন পদার্থ কি ধরনের? কমেন্ট করে আমাকে একটু জানাও। চলো আমরা এবার রেচন তন্ত্রের সিস্টেম নিয়ে একটু কথা বলি, যেখানে কি কি আছে খেয়াল করে দেখবা। এখানে আমাদের দুইটা কিডনি দেখা যাচ্ছে, নাকি অনেকের একটা হয়ে গেছে? তো খেয়াল করলে দেখবা যে একটা একটু উপরে, একটা একটু নিচে। কেন এরকম হলো? কারণ হচ্ছে যে আমাদের যকৃতটা একটু উপরে বসে থাকে, তো যদি এইভাবে থাকে না, বাট মনে রাখবা যে যকৃতের ডান খণ্ডের জন্য তোমার ডান কিডনিটা একটু নিচের দিকে নেমে গেছে এবং বামটা একটু উপরে। সেকেন্ড কোয়েশ্চেন, যদি পার্টিকুলার লেভেল জিজ্ঞেস করে বলবা থোরাসিক 12 থেকে লাম্বার 3 পর্যন্ত। ঠিক আছে, সামনে যাই চলো। এবার খেয়াল করো কিডনি থেকে আমাদের কি কি বের হয়েছে। দেখো কিডনির মাথার উপর একটা সবুজ কালারের গ্রন্থি আছে, নাম হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। এটার কাজ আমরা পড়বো আজকে, অ্যাড্রেনাল গ্রন্থি। ওকে, তারপর দেখো যেখান থেকে আমাদের কি বের হলো, এই যে এই পার্টটার নাম হচ্ছে পেলভিস। পেলভিস থেকে লম্বা হয়ে বের হলো ইউরেটার। ইউরেটারের দৈর্ঘ্য কত? 25 সেন্টিমিটার। কমেন্ট করো ইউরেটারের দৈর্ঘ্য কত? 25 সেন্টিমিটার। তাহলে দুই পাশ থেকে দুইটা ইউরেটার আসলো। আসার পর এটা হচ্ছে তোমার মূত্রথলি বা ইউরিনারি ব্লাডার। কি পেশি থাকে? ডেট্রুসর। মূত্রথলিতে কি পেশি থাকবে? ডেট্রুসর। ইউরেটারের দৈর্ঘ্য কত? 25 সেন্টিমিটার। লাস্টে মূত্রনালীতে বাইরে বের হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের পুরা রেচনতন্ত্র। এবং এই রেচনতন্ত্র দিয়ে আমাদের কত পার্সেন্ট পদার্থ বাইরে বের হয়ে যাবে বা রেচন বজ্র বের হয়ে যাবে? 80%। বাকি 20% অন্য জায়গা দিয়ে বের হবে। হাইড্রা, অ্যামোনিয়া না? আর সাপের কি? সাপ, চলো একজন। জি ভাইয়া, ইয়ে সবাই লিখছে। অর্চনা মজুমদার, ডাক্তার স্নেহা গোলদার, ডাক্তার আফসানা, ডাক্তার ইয়াসমিন মাহমুদ, ডাক্তার তাসলিমা, আশফিন মেহবুবা, ওমার 26 ব্যাচের স্টুডেন্ট। থ্যাংক ইউ আপু। চলো আমরা পড়ি। এবার আসো, আমরা রেচনতন্ত্র নিয়ে কথা বলছিলাম। তাহলে আমাদের সবই পড়া শেষ। এখান থেকে একবার রিডিং দিবা, যা যা পড়াইছি তাই লেখা আছে। কেমন? দুইটা দৈর্ঘ্য একটু পড়তে পারো। সেটা হচ্ছে মূত্র দেখো 700 থেকে 750 ml হলে, মানে মূত্র ধারণ করতে পারে, কিন্তু 280 থেকে 320 হলে কি চাপ জাগে বা ত্যাগের ইচ্ছা জাগে। পুরুষ মানুষের দৈর্ঘ্য মূত্রনালীর একটু বেশি, 18 থেকে 19, অলমোস্ট 20 সেন্টিমিটার। মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 3.5 থেকে 4 সেন্টিমিটার। ঠিক আছে, এবং এখানে কি অনিচ্ছিক পেশি থাকে? ডেট্রুসর। চলো ইউরেটারের দৈর্ঘ্য কত? কমেন্ট করো দেখি। ইউরেটারের দৈর্ঘ্য কত? কমেন্ট করো ইউরেটারের দৈর্ঘ্য কত। আসো, তাহলে আমাদের রেচনতন্ত্রের মাধ্যমে কি 80% পদার্থ নিষ্কাশিত হচ্ছে, বাকি 20% যাচ্ছে অন্য পদার্থের মাধ্যমে। ওকে, এবং খেয়াল করো যদি তোমাকে বলে যে আমাদের দেহের বৃক্কে মোট কতটুকু রক্ত ফ্লো হয় প্রতি মিনিটে, বলবা 1200 ml। কিন্তু যদি একটা করে কিডনি আলাদা করে দেয় তখন বলবা কত? 600 ml। ক্লিয়ার? আর চিকিৎসা বিজ্ঞানে যে শাখাটা নিয়ে পড়াশোনা করা হয় তাকে বলে নেফ্রোলজি। কমন সেন্স। চলো এবার দেখো বৃক্কের গঠন নিয়ে একটু পড়বা না? এই যে থোরাসিক 12 থেকে কত? লাম্বার 3। থোরাসিক 12 থেকে লাম্বার 3 দেখতে কেমন? এই যে বাইরের দিকটা উত্তল, ভেতরের পাটটা কেমন? একটু অবতল। ওজন পড়তে পারো ছেলেদের একটু বেশি, 170 গ্রামের মতো, মেয়েদের একটু ছোট, 150 গ্রামের মতো।
দৈর্ঘ্য দেখো এই যে 12 সেন্টিমিটার, অনেক মিল আছে দেখো। 12-র অর্ধেক হচ্ছে প্রস্থ 6 সেন্টিমিটার, তার অর্ধেক হচ্ছে স্থূলতা 3 সেন্টিমিটার। তো এই 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের আর কি কি আছে আমাদের? হার্ট 12, তাই না? কিডনি 12, ট্রাকিয়া 12, ফেলোপিয়ান টিউব 12, তাই না? এগুলো সবই হচ্ছে কত? 12 সেন্টিমিটার করে। ফেলোপিয়ান টিউব না, আমরা পড়বো মানব জীবনের ধারাবাহিকতা পড়ার সময় ইনশাল্লাহ। অবতল অংশের ভাঁজকে কি বলে? হাইলাম বলে। অবতল অংশের ভাঁজকে বলে হাইলাম। কি কি প্রবেশ করে, কি কি বের হয়ে যায় মনে রাখবা, বলে দিচ্ছি একবার। সেটা হচ্ছে ধমনী, হ্যাঁ, রেনাল ধমনী এবং স্নায়ু। রেনাল ধমনী এবং স্নায়ু প্রবেশ করবে, আর বের হয়ে যাবে কি? বের হয়ে যাবে ধমনীর উল্টা কি? শিরা। শিরা আর ইউরেটার। শিরা আর ইউরেটার হচ্ছে বহির্গত হবে, হ্যাঁ, বা বের হয়ে যাবে আর কি, বেরিয়ে যাবে লিখলাম। তাহলে কমেন্ট করো, ইউরেটারের দৈর্ঘ্য কমেন্ট করছো? নাজমিন নাহার 25। হ্যাঁ, না, তোমাদের জন্য আসলে মন থেকে অনেক দোয়া। আচ্ছা, এবার আসো যে আমরা এখান থেকে, আর এখানে একটা কথা বলা, রেনাল ধমনী হচ্ছে দেহের সবচেয়ে বড় ধমনী, ঠিক আছে, মেনে নিলাম। তারপর বৃক্কের আবরণের নাম কি? রেনাল ক্যাপসুল বা টিউনিকা ফাইব্রোসা। স্যার আপনারা একটু কমেন্ট করেন যে গ্লিসন্স ক্যাপসুল কার আবরণের নাম? গ্লিসন্স ক্যাপসুল কার আবরণের নাম? বৃক্কের অগ্রপ্রান্তে একটা গ্রন্থি আছে, নাম হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। তারপরে হচ্ছে এখান থেকে বৃক্কের কিছু কাজ পড়তে হবে, হ্যাঁ, যেমন হচ্ছে দেহে রক্তে পানির ভারসাম্য, অসমো রেগুলেশন পড়বো আমরা। তারপরে অম্লক্ষারের ভারসাম্য, রক্তচাপ নিয়ন্ত্রণ, এডিএইচ। একটা হরমোন ক্ষরণ করে, নাম হচ্ছে এরিথ্রোপোয়েটিন। কি তৈরি করবে? আরবিসি তৈরিতে সাহায্য করবে। একটা ভিটামিন তৈরি করে, নাম হচ্ছে ভিটামিন ডি, পড়বা। একটা এনজাইম ক্ষরণ করে, নাম হচ্ছে রেনিন। এবং দেখো যদি আমরা অনেকক্ষণ না খেয়ে থাকি, রোজা আসি বা কিছু একটা, দেখো এই যে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় কত ভাগ খাবার আমাদের সেসব 20% গ্লুকোজ সরবরাহ করতে পারে, 20%, মনে রেখো। আর গ্লুকোনিওজেনেসিস কি? অশর্করা জাতীয় খাবার থেকে যদি গ্লুকোজ তৈরি হয় তখন তাকে বলে গ্লুকোনিওজেনেসিস। মনে আছে আশা করি? চলো, রেনিন আর রেনিন এই দুটো পার্থক্য বলো, কে বলতে পারবা? দ্রুত বলবা, বেশি সময় নেই। একটাতে ডাবল এন, একটাতে একটা এন, এই পার্থক্য বলো। গ্লিসন্স ক্যাপসুল কি কিডনির আবরণ? কে বললো এটা? নাকি অন্য কথা বলছো? যকৃৎ। দেখো বাবা, একটা এন যেটা, এটা হচ্ছে বৃক্ক, হ্যাঁ, এটা হচ্ছে সেই আমাদের বৃক্কের এনজাইম। এবং এই যে রেনিন, এটা হচ্ছে আমাদের ওই যে কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে, মনে আছে? কেসিন থেকে প্যারাকেসিন, খেয়াল রেখো, বলে দিলাম, বেশি সাসপেন্স না রেখে। বেসিন হয়ে গেছে, হ্যাঁ, কেসিন, এটা কেসিন, বেসিন না। কি যে লেখার অবস্থা। চলো, বৃক্কের অন্তর্গঠন একটু পড়তে চাই। দেখো এটা হচ্ছে একটা কিডনি, দেখতে পাচ্ছ? দেখা কি যায় স্যার? আশা করি একটু একটু যায়। দেখো বৃক্কের এই বাইরের পার্টকে আমরা বলি কর্টেক্স, ভেতরের পার্টকে আমরা কি বলি? মেডুলা। তাহলে এটা হচ্ছে কর্টেক্স, এটা হচ্ছে মেডুলা। কেমন? সব যে কোনো স্ট্রাকচারেরই দেখবা বাইরের পার্টকে বলে কর্টেক্স, ভেতরের পার্টকে বলে মেডুলা, হ্যাঁ, দেখাই দিলাম, মুছে দিলাম। এবার আসো এখান থেকে আর কি কি পড়বো ভাই আমরা? কয়েকটা চিত্র একটু খেয়াল করো। এই যে গোল্লা গোল্লা যেগুলা, এই যে গোল্লা গোল্লা দেখা যাচ্ছে, এদেরকে বলে কি? রেনাল, কি বলে বলো? রেনাল পিরামিড। রেনাল পিরামিড না? কোথায়? এই যে রেনাল পিরামিড। সংখ্যা কত? সংখ্যা কত বলো? বলো 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 বলো। 8টা থেকে 18টা। তোমরা নিজেরা নিজেরা রিপিট করতে থাকো। তাহলে রেনাল পিরামিডের সংখ্যা কত? 8টা থেকে 18টা। কেমন? এরপরে দেখো এরা যে এই যে চূড়া মতো যে জায়গাটা, হ্যাঁ, একদম মাথায় যেটা, এটাকে বলা হয় রেনাল প্যাপিলা। রেনাল প্যাপিলা, ওকে, রেনাল প্যাপিলা, পারবা? এরপর এখান থেকে খেয়াল করো, তো এই আমাদের এখানে কতটুকু ডিটেলস লেখা আছে, আমরা বেশি পড়বো না। তাহলে রেনাল পিরামিড হচ্ছে 8টা থেকে 18টা, প্যাপিলা হচ্ছে 10 থেকে 25টা, একটু পড়তে পারো চাইলে। এবং তারপরে দেখো এই পোর্শনটাকে বলে আসলে পেলভিস, বুঝছো? মানে আসলে পেলভিস কি? পেলভিস হচ্ছে এই যে এইটুক পার্টটা হচ্ছে পেলভিস। এই যে একটা পার্ট বের হয়ে গেল, এটাকে বলে পেলভিস, বুঝছো? এবং পেলভিসটাই কিন্তু নিচের দিকে সে কিসে পরিণত হয়? ইউরেটারে পরিণত হয়। তাহলে মনে রাখবে পেলভিস থেকে কি পরিণত হচ্ছে? ইউরেটারে। তাহলে পেলভিসের কন্টিনিউয়েশনই কি? ইউরেটার, হ্যাঁ। আর এখানে এই যে তোমার মেজর ক্যালিক্স মাইনর ক্যালিক্স আছে, দেখতে কি পাবা? দেখতে কি পাবা? দাঁড়াও দেখাই, এগুলো একটু মুছে দিই, দিয়ে দেখাই মেজর ক্যালিক্স মাইনর ক্যালিক্স। আমি শিখছি তো মেডিকেলে যাওয়ার পর, তোমাকে একটু শিখাই দিই, কি কও? এই যে দেখো, দেখা যায়, দেখো এই যে ছোট ছোটগুলা, হ্যাঁ, এগুলা হচ্ছে মাইনর ক্যালিক্স। এগুলা মিলে বড় যেটা গঠন করছে এটা হচ্ছে সেই মেজর ক্যালিক্স। এই জন্য কিন্তু মেজর ক্যালিক্সের সংখ্যা কম। মেজর ক্যালিক্স থেকে 2 থেকে 3টা, আর মাইনর ক্যালিক্স থেকে বেশি, 8টা থেকে 14টা, জানো তো? দেখা যাচ্ছে? চলো স্যার, তাহলে রেনাল পিরামিডের সংখ্যা কত? 8টা থেকে 18টা, 8টা থেকে 18টা, কেমন? ওকে, এখান থেকে আর কিছু লাগবে না। আর এই যে ইউরেটার উৎপত্তি স্থল কি? আমি তো তোমাকে বুঝাই দিলাম যে
এই পর্যন্ত পেলভিস, পেলভিসটা কন্টিনিউশন হয়ে কি হয়ে গেল, ইউরেটার হয়ে গেল। তাহলে ইউরেটারের উৎপত্তিস্থল কি, পেলভিস। চলো এবার হচ্ছে আমাদের সেই মেইন চিত্রটা, এটা হচ্ছে আমাদের নেফ্রন না, বৃক্কের গাঠনিক এবং কার্যকরী এককে বলে নেফ্রন। তো নেফ্রনের মধ্যে আমরা কি কি পড়বো আসলে, চলো দেখো। নেফ্রন হচ্ছে গাঠনিক কার্যকরী একক এবং 10 থেকে 12 লাখ নেফ্রন থাকে প্রত্যেক বৃক্কে। তাহলে যদি আমি তোমার কাছে প্রশ্ন করি যে মানব দেহে নেফ্রনের সংখ্যা কত, কমেন্ট করো দেখি সবাই। মানব দেহে নেফ্রনের সংখ্যা কত, মানব দেহে নেফ্রনের সংখ্যা কত? আচ্ছা এবার আসো, আমাদের নেফ্রনের দুইটা টাইপ আছে বুঝছো, একটাকে বলে সুপারফিশিয়াল কর্টিক্যাল এবং আরেকটা হচ্ছে জাক্সটামেডুলারি। তোমার বইয়ে মিড কর্টিক্যাল বাদ দিয়ে দিছে, তাহলে একটা হচ্ছে সুপারফিশিয়াল কর্টিক্যাল আর একটা কি, জাক্সটামেডুলারি। হ্যাঁ, তো এটা আসলে তোমার ওই যে নেফ্রনের অবস্থানের উপর ভিত্তি করে। হ্যাঁ, মানে মনে করো যে একটা নেফ্রন হচ্ছে এই বাইরের দিকে আছে, এই কর্টেক্সের এই দিকে আছে আর কি, এই দিক বরাবর যদি একটা নেফ্রন থাকে এই কর্টেক্সের দিকে, তখন তাকে বলে হচ্ছে সুপারফিশিয়াল কর্টিক্যাল। এই পাশে যদি থাকে, আর একটা হচ্ছে মেডুলার কাছাকাছি যদি থাকে, জাক্সটা মানে পাশে, মেডুলার পাশে, তাই বলে হচ্ছে জাক্সটামেডুলারি। বুঝছো? তো তুমি খালি কাজগুলা পড়বা, দেখো শতে সুপারফিশিয়াল কর্টিক্যাল, তাহলে এটা কি করে, স্বাভাবিক অবস্থায় মূত্র তৈরি করে। কখন? সুপারফিশিয়াল স্বাভাবিক অবস্থায় মূত্র তৈরি করে। আর যতে জাক্সটা জরুরি অবস্থায় মূত্র তৈরি করে। তাহলে জাক্সটা কি করে, জরুরি অবস্থায় মূত্র তৈরি করে, মনে রাখো। দেখো মানুষের দুইটা বৃক্কের কি 50% নেফ্রন কাজ করতে পারে, তাই তোমরা আজকেই তোমার মনের মানুষকে একটা কিডনি দান করে দাও। ওকে, এরপরে দেখো এই ব্লাডের হিসাব পরে বলতেছি, এখন পড়ে লাভ নাই। আচ্ছা একবার বলেই যাই নাকি, শোনো। প্রথম কথা, এই হিসাবটা আমি বুঝতাম না, বলে দিই একবার, শোনো। তাহলে প্রথম কথা হচ্ছে, এটা তো ধর আমার কিডনি না, কি আঁকলাম, সি, মনে করো এটা কিডনি, বুঝছো? এক একটা কিডনিতে তো আমার আসে কত, 600 ml করে। তো আমি ধরে নিলাম যে একটা, ধরো এটা দুইটা কিডনি, তাহলে আমার মোট এখানে কিডনিতে ব্লাড আসবে কত, 1200 ml, ঠিক কিনা? এই 1200 ml এর ধরো এইখানে আছে আমার সেই নেফ্রন, এই মনে করো নেফ্রন, এই যে দেখা যাচ্ছে, এই হচ্ছে আমার ধরো নেফ্রন, ঠিক আছে? তো এখানে তো অনেক নেফ্রন থাকবে, 10 থেকে 12 লাখ নেফ্রন থাকবে। তো নেফ্রনের মধ্যে আবার এই পোর্শনটার নাম হচ্ছে কি, গ্লোমেরুলাস। এই যেরকম এরকম পেঁচানো, এই যে এটা হচ্ছে অ্যাফারেন্ট, মানে যেটাতে ঢুকলো আর যেটাতে বের হয়ে গেল এটাকে বলে ইফারেন্ট, জানো তো, অন্তর্গামী বহির্গামী। এবং এটাকে বাইরে থেকে যে ঘিরে রাখছে তার নাম হচ্ছে কি, বোম্যান্স ক্যাপসুল। তো কি হয় ভাইয়া, কি হয়, এই যে 600 ml বা 1200 ml রক্ত এখান দিয়ে আসলো, আসার পর এই যে অ্যাফারেন্ট দিয়ে তো রক্তগুলো ঢুকতেছে না, বলো? প্রত্যেকটা নেফ্রনে অ্যাফারেন্ট দিয়ে কিন্তু ভেতরে যাচ্ছে। যাওয়ার পর কি হচ্ছে, যাওয়ার পর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যে 1200 ml থেকে কতটুকু এখানে আবার জমা হবে বলো দেখি, 125 ml। এই 1200 ml থেকে 125 ml আবার জমা হচ্ছে কোথায়, এই যে ক্যাপসুলার স্পেস, গ্লোমেরুলাস থেকে ছাঁকনির মাধ্যমে 125 ml এসে এখানে জমা হচ্ছে। তাহলে আমার রক্তে ঢুকলো কত, 1200 ml, এবং ফিল্টার হিসেবে জমা হলো কত, 125 ml। এরপরে আরো মজা, এরপর তো এইটা তোমার ধরো নিকটবর্তী প্যাচনালিকা, হেনলির লোব দূরবর্তী প্যাচনালিকা, এখান থেকে আবার কি হবে, আবার এটার মধ্যে দিয়ে আবার 124 ml তোমার রক্তের মধ্যে ফেরত চলে যাবে, এবং মূত্র তৈরি হবে কত, মূত্র তৈরি হবে মাত্র 1 ml। তাহলে প্রত্যেক মিনিটে মূত্র তৈরি হচ্ছে কত, 1 ml। আমার কাছে একবার পরীক্ষা প্রশ্ন দিল কি, যে তোমার 1 ঘন্টায় কত সেমি মূত্র তৈরি হয়, কত ঘন সেমি, কমেন্ট করো দেখি তোমরা পারো কিনা। আমি বলদের মতো অ্যান্সার দিয়েছিলাম 1 ml। তুমি একটু কমেন্ট করো তো, যে 1 ঘন্টায় আসলে কতটুকু মূত্র তৈরি হবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের বৃক্কের বেসিক কথাবার্তা আর কি, বুঝছো? তো এখানে একটা জিনিস একটু বলার জন্য চিত্রটা আনা, সেটা হচ্ছে যে আমরা যদি বৃক্ককে দুইটা অংশে ভাগ করি, দেখো যে কর্টেক্স আর মেডুলা, তো এই আমাদের সংগ্রাহী নালী যে, হ্যাঁ, ও হচ্ছে দুইটা অংশের মধ্যেই, কর্টেক্সের মধ্যেও আছে, মেডুলার মধ্যেও আছে। তার বাদে বাকি যে অংশগুলো দেখো, এই যে গ্লোমেরুলাস আর বোম্যান্স ক্যাপসুল, নিকটবর্তী প্যাচনালিকা, দূরবর্তী প্যাচনালিকা, এরা সবাই কোথায়, কর্টেক্সে। তাহলে রেনাল কর্পাসল, মালপিজিয়ান কর্পাসল, যেটার মধ্যে দুইটা অংশ, গ্লোমেরুলাস, বোম্যান্স ক্যাপসুল, নিকটবর্তী প্যাচনালিকা, দূরবর্তী প্যাচনালিকা, সবাই কোথায়, কর্টেক্সে। দুইটার মধ্যেই কে, সংগ্রাহী নালী। আর হেনলি লুপ বলা যায় যে মেডুলার মধ্যেই থাকে। হ্যাঁ, হেনলি লুপ কোথায় থাকবে, মেডুলাতেই থাকে। ঠিক আছে, চলো তাহলে এই যে এবার লাস্টের লাইনটা এবার পরে দেখো, যে 125 সিসি তরল পদার্থ পরিশ্রুত হয় এবং তাদেরকে বলে গ্লোমেরুলার ফিল্টার, যার মধ্যে 124 সিসি আবার কি হবে, পুনঃশোষিত হবে। তাহলে প্রতি মিনিটে কতটুকু, 1 ঘন সেমি, 60 ml। থ্যাংক ইউ, তোমরা আমার মতো বলদ না, তোমরা অনেক ব্রিলিয়ান্ট। এবার আসো নেফ্রনের দুইটা অংশ দেখো, বোম্যান্স ক্যাপসুল আর গ্লোমেরুলাস। এটার একটা চিত্র আছে, চিত্র পড়লেই শেষ। এই যে চিত্র, খেয়াল করো। তাহলে এই হচ্ছে আমাদের গ্লোমেরুলাস না, যেটার মধ্যে এই যে এটা হচ্ছে অ্যাফারেন্ট, যেটাতে ঢুকতেছে, আর বের হয়ে যাচ্ছে ইফারেন্ট। খেয়াল করলে দেখবা ইফারেন্টের ব্যাসটা ছোট, অ্যাফারেন্টের ব্যাসটা বড়। তাহলে যেই বেগে পানি ঢুকতেছে সেভাবে আর বেরোতে পারছে না,
না পারলে কি হবে, এখানে সবসময় একটা উচ্চ চাপ কাজ করবে, প্রেসার কাজ করবে, এবং এই প্রেসারের ফলেই কি হবে, এর ভেতরে যে জিনিসগুলো ছিল রক্তের মধ্যে, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো চাপ খেয়ে কোথায় চলে যাবে, নিচে চলে যাবে, নাকি বোমাস ক্যাপসুলে চলে যাবে, বুঝছো? তাহলে এটার নাম হচ্ছে গ্লোমেরুলাস। এটার মধ্যে কতগুলো থাকবে কৈশিক জালিকা? 50 থেকে 60। কৈশিক জালিকা কয়টা থাকে? 50 থেকে 60টা কৈশিক জালিকা থাকবে। এরপরে দেখো পরের জিনিসটার নাম কি, এরপরে যেটা আছে এটার নাম হচ্ছে বোমাস ক্যাপসুল। বোমাস ক্যাপসুলের দুইটা স্তর দেখো, ভিতরের দিকে থাকবে ভিসেরাল স্তর, বাইরে থাকবে কি প্যারাইটাল স্তর। ভিসেরাল স্তরে কি কোষ থাকে? দেখো এগুলোকে বলে পোডোসাইট। কি বলে? পোডোসাইট। তাহলে এই যে ভিসেরাল স্তরে কি থাকবে? পোডোসাইট। আর প্যারাইটাল স্তরে কি থাকবে? আইশাকার বা স্কোয়ামাস এপিথেলিয়াম। পারবা? তাহলে ভিসেরাল স্তরে কি থাকে কমেন্ট করো সবাই। ভিসেরাল স্তরে থাকবে পোডোসাইট, আর প্যারাইটাল স্তরে কি থাকবে? আইশাকার এপিথেলিয়াম। কেমন? এটুকু পড়লে আমাদের পড়া শেষ। তাহলে দেখো যে রেনাল কর্পাসুলার মধ্যে দুইটা জিনিস, গ্লোমেরুলাস এবং বোমাস ক্যাপসুল। গ্লোমেরুলাসের মধ্যে কয়টা কৈশিক জালিকা? 50 থেকে 60টা। এখানে কি হবে? আলট্রা ফিল্ট্রেশন হবে, দেখবো সামনে। আর বোমাস ক্যাপসুল তো বললাম, ভিসেরাল স্তরে থাকবে পোডোসাইট, প্যারাইটাল স্তরে থাকবে আইশাকার বা স্কোয়ামাস এপিথেলিয়াম। চলো, বুঝছো চিত্রটা? বুঝছো? চলো এবার আমরা দেখি পিসিটি। পিসিটিতে খালি পড়বা মাইক্রোভিলাই থাকে এবং এখানে সর্বোচ্চ বেশি পুনঃশোষণ ঘটে। ঘটনা কি জানি না, পরে পড়বো। হেনলি লুপের দৈর্ঘ্যটা পড়তে পারে 11 মিলিমিটার লম্বা, আর কিছু লাগবে না। এবং দেখছো এটা বইয়ে বলছে কর্টেক্স মেডুলা দুই জায়গাতেই থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে ডিস্টাল বা দূরবর্তী প্যাচনালিকা। এখান থেকে পড়বা যে এডিএইচ দূরবর্তী প্যাচনালিকা কাজ করতে পারে, আর কিছু লাগবে না। এবং দেখো লাস্ট লাইনটা একটু ইম্পর্টেন্ট, অনেকগুলো সংগ্রাহী নালী মিলে কি তৈরি করে? ডাক্ট অফ বেলিনি। তাহলে একটু কমেন্ট করো সবাই যে অনেকগুলো সংগ্রাহী নালী মিলে কি তৈরি করে? ডাক্ট অফ বেলিনি। ডাক্ট অফ বেলিনি। চলো সামনে যাই। তাহলে এই হচ্ছে আমাদের নেফ্রন। তো এই চিত্রটা দেখানোর একটা উদ্দেশ্য আছে, পরে বলবো। আগে চলো আমরা পড়ি। এবার আসো মূত্র সৃষ্টির ধাপ পড়ি। শোনো, মূত্রের যে ফিজিওলজি তোমার বইয়ে লেখা আছে যে প্রথমে কি হবে, প্রথমে যকৃতে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হলো। হওয়ার পর ইউরিয়াটা কি বডিতে থাকবে? থাকবে তো না, সে বডি থেকে বের হয়ে যাবে। তো যে প্রক্রিয়া বের হয়ে যায় এটাকে বলে মূত্র তৈরির প্রক্রিয়া, বুঝছো? আনিস দিয়ে তোমরা মনে রাখবা, আনিস। তাহলে আতে হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন, নীতি নির্বাচনমূলক পুনঃশোষণ, সতে সক্রিয় ক্ষরণ। কি বোঝায় এই জিনিসটা দিয়ে একটু তোমাকে বলি, শোনো, শুনবা এবং মনে রাখবা। দেখো তাহলে প্রথমে হচ্ছে ধরো গ্লোমেরুলাস, ঠিক আছে? তারপরে কি? বোমাস ক্যাপসুল। তারপরে কি? নিকটবর্তী প্যাচনালিকা, হেনলি লুপ। তারপর কি? দূরবর্তী প্যাচনালিকা। তারপরে কি? সংগ্রাহী নালিকা। নাকি? এই তো মেইন কথা। শোনো, এটার মধ্যে রক্ত আসছে, খুব ভালো কথা, এটা অ্যাফারেন্ট আর্টেরিয়াল, রক্ত আসছে এটার মধ্যে। তো প্রথমে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে তোমার আলট্রা ফিল্ট্রেশন। তাহলে আলট্রা ফিল্ট্রেশনটা কোথায় হবে? বোম্যান্স ক্যাপসুল, গ্লোমেরুলাস, মানে আমাদের যেটাকে বলা হয় মালপিজিয়ান বডি বা রেনাল কর্পাসল, সেটার মধ্যে হবে হচ্ছে আমাদের আলট্রা ফিল্ট্রেশন। আলট্রা ফিল্ট্রেশন মানে কি? মানে হচ্ছে এটার মধ্যে দিয়ে তো অনেক কিছু আসছে, ইউরিয়া আসছে, ইউরিক অ্যাসিড আসছে, কিটোন বডিজ আসছে, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, সব কিছু আসছে। তো ও কি করবে? সব কিছুকে পাস করতে দিবে, দুইটা জিনিসকে দিবে না। একটা নাম হচ্ছে প্রোটিন, একটা নাম কি? রক্তকণিকা। তাহলে প্রোটিন আর রক্তকণিকাকে সে ছেঁকে ফেলবে এখান থেকে। এই দুইটা সাইজ একটু বড়, তো ওরা এখান দিয়ে পাস করতে পারে না। তাহলে প্রোটিন আর রক্তকণিকাকে সে প্রথমে কি করলো? ফিল্টার করে দিল। এটাকে বলে আলট্রা ফিল্ট্রেশন। তাহলে আলট্রা ফিল্ট্রেশনের মাধ্যমে কোন দুইজন বাদ যাচ্ছে? প্রোটিন এবং রক্তকণিকা। বোঝা গেল? এরপরে দেখো এই যে আমাদের নেফ্রন, একটু খেয়াল করছো তোমাদের চিত্রে যে নেফ্রনের চারদিক বরাবর কি আছে? দেখো চারদিক বরাবর কিন্তু রক্তনালীগুলো একদম চারদিক দিয়ে দেখো ঘিরে রাখছে, ধমনী শিরাগুলো একদম ঘিরে রাখছে। কেন ঘিরে রাখছে জানো? কারণ তোমার তো গ্লোমেরুলার ফিল্টার থেকে কত এমএল রক্ত আসলো? 125 এমএল না ফিল্টার হিসেবে জমা হলো। তো 125 এমএল যদি প্রত্যেক মিনিটে মূত্র তৈরি হয়, তাহলে তো তুমি আমি সারাদিন ওয়াশরুমে থাকবো। তো তার জন্যে তোমার কিছু কিছু জিনিস এই নেফ্রন থেকে রক্তের মধ্যে ফেরত আসে, বুঝছো? তো এই ঘটনাকে বলে পুনঃশোষণ। এটাকে কি বলে? পুনঃশোষণ। তাহলে পুনঃশোষণ মানে কি? পুনঃশোষণ মানে হচ্ছে নেফ্রন বা মূত্রের মাধ্যমে একটা জিনিস বের হয়ে যাচ্ছিল, তাকে আমি বেরোইতে দিলাম না, তাকে আমি আবার টেনে নিয়ে আসলাম, যে তুই বেরোস না, তুই রক্তের মধ্যেই থাক। তাহলে এটা হচ্ছে কি? পুনঃশোষণ। আমাদের বইয়ের এই চিত্রটা আমরা ইগনোর করি, বাট এখানে দেখো, এখানে খেয়াল করো, এই যে বাইরের দিকে যে অ্যারোগুলা দেয়া, এই যে অ্যারোগুলা বাইরের দিকে যাচ্ছে, এগুলা আসলে বোঝাচ্ছে পুনঃশোষণ। মানে তারা নেফ্রন থেকে কোথায় চলে যাচ্ছে? রক্তের মধ্যে চলে যাচ্ছে। দেখো দামি দামি পদার্থগুলো, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, ভিটামিন, অল্প পরিমাণে ইউরিয়া, ইউরিক অ্যাসিড। তাহলে এগুলো কি হচ্ছে? পুনঃশোষণ। তাহলে 2 নম্বর ধাপটা বুঝতে পারলা, পুনঃশোষণ। এই পুনঃশোষণ কোথায় হবে? এই পুরা জায়গা জুড়েই হবে, ঠিক আছে? নিকটবর্তী প্যাচনালিকা, হেনলি লুপ, দূরবর্তী প্যাচনালিকা, সবখানেই হবে। সব থেকে বেশি কোথায় হবে ভাইয়া? সব থেকে বেশি হবে এখানে, নিকটবর্তী প্যাচনালিকা। কত %? 60%। তাহলে সব থেকে বেশি পুনঃশোষণ কোথায় হয়? কমেন্ট করে দেখি।
পিসিটি বা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। তাহলে আমরা সেকেন্ড স্টেপটা বুঝলাম। 3 নাম্বার সক্রিয় ক্ষরণ কি ভাইয়া? সক্রিয় ক্ষরণ বলতে আসলে কি বোঝায়? শোনো, আমরা তাহলে একটু আগে বললাম যে পুনঃশোষণ মানে কি? পুনঃশোষণ মানে নেফ্রন থেকে কোথায় যাচ্ছে? রক্তে চলে যাচ্ছে আবার। আর যদি বলে ক্ষরণ কি? ক্ষরণ হচ্ছে উল্টা জিনিসটা। ধরো তোমার রক্তের মধ্যে কোনো একটা জিনিস আছে যেটা তোমার পছন্দ না, সেটা তুমি চাও কি যে আমার বডিতে না থাক, সে মূত্রের মাধ্যমে চলে যাক। তাহলে রক্ত থেকে যদি নেফ্রনে চলে যায় তখন আমরা তাকে কি বলবো? ক্ষরণ, সক্রিয় ক্ষরণ। বুঝতে পারছো? এই চিত্রটা আবার দেখো, এই চিত্রটা আবার দেখো, খেয়াল করো, কিছু আরো দেখবা, কিছু আরো দেখো, এটার দিকে দেয়া আছে, এই যে সবুজ কালারের বক্স দেখছো, এই যে নেফ্রনের দিকে যাচ্ছে। তাহলে এই পদার্থগুলোর কি হচ্ছে? ক্ষরণ। এই যে দেখো কিছু ওষুধ, যে ওষুধগুলো আমি খাইছি এবং আমার বডিতে আমি চাই না যে তারা আর আমার বডিতে থাক, তারা ক্ষরণ হয়ে চলে যাচ্ছে কোথায়? মূত্রের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। বুঝছো? তাহলে দেখো প্রথমে কি হবে? আলট্রাফিল্ট্রেশন। আসো এবার পড়ায় যাই। তাহলে আলট্রাফিল্ট্রেশন কোথায় হবে? রেনাল কর্পাসল, অর্থাৎ গ্লোমেরুলাস এবং বোমাস ক্যাপসুলের মধ্যে। কার্যকর পরিশ্রমণ চাপ তোমার নতুন বইয়ে করে দিছে 10 মিলিমিটার মার্কারি, সবাই ঠিক করে নাও। আজমল স্যারের নতুন বইয়ে কার্যকর পরিশ্রমণ চাপের মান দেয় আছে 10 মিলিমিটার মার্কারি। কমেন্ট করো সবাই, কার্যকর পরিশ্রমণ চাপ কত? একজন কমেন্ট করেছে, যারা 2025 সালে মেডিকেল ভর্তি পরীক্ষা দেবে তাদের আমরা চান্স করে দেব, চান্স লাগলে গ্রুপে জয়েন করো। থ্যাংক ইউ সানানা, সানানা লিয়া, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, এবার আসো। মানবদের দুইটা বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে কত? 1200 ml রক্ত প্রবাহিত হয়, যার 125 ml গ্লোমেরুলার ফিল্ট্রেট হিসেবে জমা হয়। ওকে স্যার, বুঝলাম। এরপরে কি? এরপর হচ্ছে পুনঃশোষণ। তাহলে বলো দেখে, আগের আগের যে আমাদের আলট্রাফিল্ট্রেশন হবে কোন দুইটা পদার্থের? একটা হচ্ছে প্রোটিন, একটা কি? রক্তকণিকা। তাহলে প্রোটিন আর রক্তকণিকার আলট্রাফিল্ট্রেশন হবে, অর্থাৎ ওই দুইটা বাদে বাকি যা কিছু আছে সব নিচে চলে গেল। এরপর হবে পুনঃশোষণ। এই যে 80% পদার্থ আবার পুনঃশোষিত হয়ে যাচ্ছে। 125 ml যে ছিল, 125 ml এর আবার 124 ml পুনঃশোষিত হয়ে যাবে। বুঝছো? তার মধ্যে আবার নিকটবর্তীতে কতটুকু হবে? 60% হবে। ওকে, এই যে হেনলি লুপে একটু পড়বা, হেনলি লুপে ক্লোরাইড আয়ন পুনঃশোষিত হয়। এডিএইচ কোথায় কাজ করে? দূরবর্তী প্যাচনালিকায় কাজ করে। ওকে, এগুলো একটু পড়বা। আর কিসের কিসের সক্রিয় ক্ষরণ হয়? হ্যাঁ, এটা আমি পড়তাম ইয়া দিয়ে, সাপ দিয়ে। সাপ সক্রিয় ক্ষরণ হয় কার? সাপের। সাপের সক্রিয় ক্ষরণ মনে রাখবা। এসতে কি ভাইয়া? এসতে হচ্ছে সেরোটোনিন। এসে কি? সেরোটোনিন। তাহলে কোন কোন পদার্থের সক্রিয় ক্ষরণ হচ্ছে শিখছি আমরা। কার কার ক্ষরণ হচ্ছে? মানে রক্ত থেকে নেফ্রনের মধ্যে চলে যাচ্ছে। সেরোটোনিন, স্টেরয়েড। এসতে দুইটা, সেরোটোনিন, স্টেরয়েড। স্টেরয়েড যদি নাও মনে থাকে, সেরোটোনিনটা মনে রেখো। এই যে দেখো, এই যে কি? হাইড্রোজেন, হিস্টামিন। এই যে কি? হিস্টামিন, হাইড্রোজেন, হাইড্রোজেন, হিস্টামিন, হাইড্রোজেন, হিস্টামিন। এরপর কি? এতে কি? অ্যামোনিয়াম। এতে কি? অ্যামোনিয়াম। পিতে কি? পটাশিয়াম। পারবা? ঠিক আছে। আরেকটা আছে কোলিন। কলিযুগে চলে গেছে তো, তাই ওকে আমি দাম দেই নাই খুব একটা, ওটা আসেও না পরীক্ষায়। ওকে যদি একটু ফ্যার অ্যান্ড লাভলি মাখায় সাদা টাদা করতে পারো, তখন হয়তো পরীক্ষা আসতে পারে। পারবা? তাহলে এডিএইচ কাজ করে কোথায়? দেখো, দূরবর্তী প্যাচানো নালিকায়। তাহলে সবাই একটু কমেন্ট করো, নিকটবর্তী প্যাচানো নালিকায় কত পার্সেন্ট পুনঃশোষণ হবে? নিকটবর্তী প্যাচানো নালিকায় মোট পুনঃশোষণ হবে কত পার্সেন্ট? আরো একজন আসছে, ফারজানা রহমান। তাহলে আমরা পড়ায় আসলে কি করতেছি বলো দেখি? একটা গ্রুপে জয়েন করে যদি মেডিকেলে চান্স হয়ে যায়। কষ্ট পেলাম ফারজানা রহমান। চলো, মূত্র। ওকে, এবার আমরা চলে আসলাম হিসুর মধ্যে। হিসু তৈরি করা শেষ, এবার হিসু বের করতে হবে। তাহলে দেখো, দৈনিক একজন মানুষ 1500 ml হিসু করে, 1500 ml মূত্র ত্যাগ করে। কিন্তু কেউ কেউ আছে বুঝছো, সারাদিন মুতে একেবারে ধরো দুনিয়া ভাসায় ফেলছে আর কি, এরকম মানুষজন। তো তারা কারা? দেখো, 2.5 লিটারের বেশি হিসু হয় সারাদিনে, তাকে বলে পলিউরিয়া। আবার কেউ আছে একদমই করে না, সারাদিন ঘরের মধ্যে চুপচাপ বসে থাকে, বুঝছো, 100 ml এর কম মূত্র তৈরি হয়, তাকে কি বলবো? অ্যানুরিয়া। মানে নাই, নু মানেও নাই। তাহলে অ্যানুরিয়া মানে ওরা একেবারেই বেরোচ্ছে না 100 ml। তাহলে দেখি তোমাকে একটা কোয়েশ্চেন করি, বলো দেখি। ধরো ধরো একজনের মূত্র হইলো দৈনিক 70 ml, তাহলে এই কন্ডিশনটাকে তুমি কি বলবা? এরপরে দেখো, অলিগোরিয়া। 400 ml এর যদি কম হয় তখন তাকে কি বলবো? অলিগোরিয়া। ঠিক আছে, আর এই দুইটা আমরা সামনেই পড়বো, এখন পড়া লাগবে না। তাহলে আসো, মূত্রের পরিমাণ নিয়ে আমরা কথাগুলো জেনে গেলাম। তাহলে মূত্র যদি 2.5 লিটারের বেশি হয় তখন বলবা পলিউরিয়া, 100 কম হলে অ্যানুরিয়া, 400 কম হলে অলিগোরিয়া। জানতে চেয়েছি 70 ml যদি কারো মূত্র হয়, তাই সেই কন্ডিশনকে আমরা কি বলবো? দেখো, মূত্রের দুইটা কথা, দুইটা প্রশ্ন পড়বা খালি। মূত্রের রং হলুদ কেন? ইউরোক্রোম। ক্রোম মানেই রং। গন্ধ কেন? ইউরিনোড। সংকেত কি? C6H8O। C6H8O। বুঝছো? চলো সামনে যাই। মূত্রের আপেক্ষিক গুরুত্ব করবা 008 থেকে 30। আর রাসায়নিক ধর্ম মূত্রকে একটু অম্লীয়।
ঠিক আছে, এগুলো পড়লেই হচ্ছে। চলো এবার আসো মূত্রের রাসায়নিক উপাদানগুলা আমি একটু বলে দিচ্ছি, তোমরা শোনো, যদি ভাল লাগে পড়বা, না লাগলেও খুব একটা অসুবিধা নাই। এখান থেকে একবারই একটা মেডিকেল আসছিল, অ্যামোনিয়াম। তো চলো আমরা একটু মনে রাখার চেষ্টা করি, দেখি কিভাবে কি মনে রাখা যায়। তো খেয়াল করো, পানিতে সবচেয়ে বেশি না, 95% হচ্ছে পানি। মনোযোগ দিও, শুনতেছো সবাই? শোনো এবার দেখো, ইউরিয়া, ইউরিয়া নামের দুইটা অংশ, তাই কত পার্সেন্ট? 2%। ইউরিয়া 2, কত বলো? ইউরিয়া 2। দেখো ইউরিক অ্যাসিড, হিপিউরিক অ্যাসিড, দুইটা অ্যাসিডই সেম, 0.05 0.05। তাহলে ইউরিয়া হচ্ছে ইউরিয়া 2, ইউরিক অ্যাসিড হিপিউরিক অ্যাসিড দুইটাই 0.05 0.05। আসো সামনে যাই, দেখো একটা হচ্ছে ক্রিয়েটিনিন আর একটা হচ্ছে ক্রিয়েটিন। দেখো নামটা একটু ছোট তো থাকেও একটু কম। ক্রিয়েটিন হচ্ছে 0.01, ক্রিয়েটিনিন কত একটু বেশি 0.07। তাহলে ক্রিয়েটিন হচ্ছে কম 0.01, ক্রিয়েটিনিন একটু বেশি 0.07। আরেকবার বলি, ইউরিয়া দুইটা অংশ 2, অ্যাসিড যদি থাকে 0.05, ক্রিয়েটিনিন 0.01 কম, ক্রিয়েটিনিন বড় বেশি 0.07। দেখো কিটোন বডিজ নামের মধ্যে আছে 2, তো আগে ইউরিয়াকে দিয়ে ফেলছি, তাহলে তো আর 2 দিতে পারবো না, কি দিব? 0.02। ক্লিয়ার? সামনে যাই, সোডিয়াম। দেখো সোপ, সোডিয়াম 35, সোডিয়াম কত? 35, সোডিয়াম 35। পটাশিয়াম 15, মিল আছে কিনা? পটাশিয়াম 15। ম্যাগনেশিয়াম, মা মানুষের একজনই হয়, 0.01। ম্যাগনেশিয়াম কত? 0.01। ম্যাগনেশিয়াম আর ক্রিয়েটিন দুইটাই কিন্তু কত? 0.01। খেয়াল রাখো। দেখো বাকিগুলা কেমনে পড়বা? সালফেট দেখো 18, এটা পড়বা এই যে 18, সালফেট 18 18, ঠিক আছে? তাহলে সালফেট হচ্ছে 18। ক্যালসিয়াম, দেখো ক্যালসিয়াম কি দিয়ে লিখি আমরা? সি দিয়ে, এ বি সি, সি 3 নাম্বার, তাই 0.03। ঠিক আছে, আর দুইটা বাকি আছে, এই যে দেখো ফসফেট, মুখস্থ করে একটু, ফসফেট 27.27, আর ক্লোরাইড হচ্ছে 0.60। আশা করি এগুলো পরীক্ষা আসবে না। আর অ্যামোনিয়ামটা তো দেখো এই যে NH4+, তো তাই 4 এখানে চলে গেছে, 0.04। খুবই ছাপড়ি টেকনিক, বাট যদি তোমার পরীক্ষায় হেল্প হয় তার জন্য আর কি পড়ায় দেয়া। ও তাই, আচ্ছা আমি ব্যান করে দিব তাহলে ওই দুইজনকে, সানানা আর ফারজানা। সুন্দর নাম মিলায়ও রাখছে, দেখছো? চলো তাহলে পারবা এগুলা? দেখে নাও একটু, দেখে নাও একটু কেমন, দেখছো? দেখলে ভালো, বাসায় বসে বসে সলভ করে, বুঝছো? এই জিনিস তো জায়গায় বসে তোমার মুখস্থ হবে না আলটিমেটলি। এবার আসো, যদি মূত্রের মাধ্যমে অন্য কিছু বের হয়ে যায়, দেখো যদি গ্লুকোজ বের হয়ে যায় আমরা বলবো গ্লুকোসুরিয়া, হ্যাঁ? যদি প্রোটিন বের হয়ে যায় আমরা কি বলবো? প্রোটিন ইউরিয়া। কখন বেরোবে প্রোটিন? যদি লিউকেমিয়া হয় বা লিম্ফোসার্কোমা হয়। আর ডায়াবেটিসে তো জানো, ডায়াবেটিস রোগের অনেক বেশি গ্লুকোজ, ইনসুলিন নাই তো, সো গ্লুকোজটা হিসের মাধ্যমে বের হয়ে যাচ্ছে অনেক বেশি। তারপর দেখো লিপিড, এই যে বেশি বেশি তোমরা যারা অ্যালকোহল খাও, হ্যাঁ, এই যে স্পিড খাও, টাইগার খাও, এগুলো কী সব অ্যালকোহল, তাই না? আমি ছোটবেলায় ভাবতাম, বুঝছো, যে টাইগার খাইলে নিশ্চয়ই অ্যালকোহল আছে। পরে একদিন লুকায় লুকায় কিনছি, কেনার পর খাইয়ে তো হেভি ভাব নিচ্ছি যে আজকে টাইগার খাইছি, আমার এত মাথা ঘুরাচ্ছে। ওরে আল্লাহ, পুরো রাস্তা নাটক করতে করতে আসছি যে এই আমার তো সেই মাথা ঘুরাচ্ছে, কি হবে এখন? তাহলে দেখো অ্যালকোহলের ক্রিয়া কি হবে? লিপুরিয়া। কিটোন বডিস, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস তোমরা পড়বা সামনে, কিটোনিউরিয়া হতে পারে। জন্ডিসে কি হয়? বিলিরুবিন ইউরিয়া। এবং দেখো যদি বৃক্কে প্রদাহ হয় বা প্রোস্টেটে বা বৃক্কে যদি আঘাত লাগে, রক্ত বেরো যাবে, হিমাচুরিয়া। হিম মানে রক্ত, হিম মানে কি? রক্ত। তাহলে হিমাচুরিয়া, রক্ত বেরো যাচ্ছে, হিমাচুরিয়া। তোমাদের সবাইকে রিকোয়েস্ট দিচ্ছে, তারা এত করে চায় তোমরা মেডিকেলে চান্স পাও, কি করবো বলো? আচ্ছা এরপর হচ্ছে অসমোরেগুলেশন পড়বো আমরা সামনে। তার মধ্যে দেখো ইউরিয়া তো পড়ছো, যকৃত অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়। আর ইউরিক অ্যাসিড, দেখো পিউরিন মানে অ্যাডেনিন গুয়ানিনের বিপাকের ফলে আমাদের ইউরিক অ্যাসিড তৈরি হয়। যদি কারো বডিতে ইউরিক অ্যাসিড বেশি হয়ে যায় তখন তাকে বলে হাইপার ইউরিকোসুরিয়া। কি বলে? হাইপার ইউরিকোসুরিয়া, হাইপার ইউরিকোসুরিয়া। কেমন? এবং এটা কি হবে? আলটিমেটলি বৃক্কে পাথর সৃষ্টি করতে পারে। আসো ক্রিয়েটিনিন, দেখো ক্রিয়েটিনিন কিভাবে তৈরি হয়? পেশির ক্রিয়েটিন নামক অ্যামিনো অ্যাসিড বিপাকের ফলে ক্রিয়েটিনিন তৈরি হয়। আগে তুমি যে ক্রিয়েটিনিনটা পড়ছো সেটা ছিল মূত্রের ক্রিয়েটিনিন, এবং এই ক্রিয়েটিনিনটা কিসের? রক্তের। তাহলে দেখো রক্তের ক্রিয়েটিনিনের মাত্রা পুরুষের ক্ষেত্রে 6 থেকে 12, 0.6 থেকে 1.2, মেয়েদের হচ্ছে 0.5 থেকে 1.1। পারবা কি না? তাহলে আগেরটা কি ছিল? মূত্র, যেটা ছিল 0.07। 0.07 ক্রিয়েটিনিনের মানেটা কোথায়? মূত্রে। আর এটা যেটা পড়লাম এটা কোথায়? রক্তে। পারবা?
তাহলে যদি তোমার কাছে কিডনির কোনো পেশেন্ট আসে, তুমি আগে তাকে ক্রিয়েটিনিন টেস্ট করতে দিবা। যদি দেখো বেশি বা কম, তাহলে বুঝবা কিডনি ঠিকঠাক কাজ করতেছে না। তাই তাকে বলা হয় বৃক্কের রোগ নির্ণয় নির্দেশক। তাহলে বৃক্কের রোগ নির্ণয় নির্দেশক কাকে বলা হয়? ক্রিয়েটিনিনকে। কমেন্ট করো সবাই যে পেশির ক্রিয়েটিন বিপাকের ফলে কি তৈরি হবে এবং কোন পদার্থ বেশি হয়ে গেলে আমাদের বৃক্কে পাথর হতে পারে। এছাড়াও তোমরা কয়েকটা জিনিস একটু কমেন্ট করো। অ্যানুরিয়া যদি হয় তাহলে কত ml এর কম হিসু হবে? অলিগোরিয়া যদি হয় তাহলে কত ml এর কম হিসু হবে? কেমন? কমেন্ট করো। এরপরে আসো অসমো রেগুলেশন নিয়ে আমরা একটু পড়তে চাই। তো অসমো রেগুলেশন একবার বলে দিই, শোনো। আমাদের মস্তিষ্কের একটা অংশ আছে, নাম হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস, হ্যাঁ। তো এই হাইপোথ্যালামাস থেকে একটা হরমোন খরিত হয়, নাম হচ্ছে এডিএইচ। জমা থাকবে কোথায়? জমা থাকবে পশ্চাৎ পিটুইটারিতে। পশ্চাৎ পিটুইটারিতে জমা থাকবে। আচ্ছা, এটুকু বুঝলা? তাহলে দেখো প্রথম কোয়েশ্চেন, এডিএইচ খরিত হবে কোন জায়গা থেকে? বলবা হাইপোথ্যালামাস থেকে। জমা থাকবে কোথায়? পশ্চাৎ পিটুইটারিতে। আচ্ছা, চলো সামনে যাই। এবার খেয়াল করো, মনে করো ইন কেস তুমি একদিন পানি কম খাইছো, অথবা তোমার ধরো ব্লাড প্রেশার অনেক লো হয়ে গেছে, দুইটা সিনারিও হতে পারে। তখন কি করবে জানো? তখন হাইপোথ্যালামাসের কাছে সিগন্যাল যাবে এবং সে কি করবে? এডিএইচ এর ক্ষরণকে বাড়ায় দিবে। এডিএইচ তখন কি করবে? এডিএইচ তখন চলে যাবে কোথায়? যে দূরবর্তী প্যাচানো নালিকায়, সংগ্রহী নালিকায় চলে যাবে। গিয়ে সে কি করবে? সে তোমার দেহে পুনঃশোষণটাকে বাড়ায় দিবে। ওই যে নেফ্রন থেকে জিনিসগুলো কোথায় চলে যাচ্ছিল? রক্তের মধ্যে। এডিএইচ কি করে? পুনঃশোষণের মানটাকে বাড়ায় দেয়। তাহলে পুনঃশোষণের মান যদি বেড়ে যায়, চিন্তা করে দেখো, ধরো এই ছিল তোমার নেফ্রন, কি আঁকলাম ভাইয়া? তো নেফ্রন থেকে কোথায় চলে যাচ্ছে? রক্তের মধ্যে চলে যাচ্ছে। তাহলে একটু চিন্তা করো, এখান থেকে সবকিছু রক্তের মধ্যে চলে আসলো। তাহলে আলটিমেটলি কিন্তু তোমার ব্লাডের কি ভলিউম বাড়বে না? রক্তের আয়তন বাড়বে কিনা? রক্তের আয়তন বাড়লে তোমার ব্লাড প্রেশারটা ঠিক হয়ে গেল, আস্তে আস্তে ব্লাড প্রেশারটা বেড়ে গেল। বুঝতে পারছো? আবার পানিও তো তোমার বডিতে নাই, সেখান থেকে কি হবে? আলটিমেটলি মূত্র কম তৈরি হবে। বুঝতে পারছো স্যার? এই হচ্ছে আমাদের মেইন কথা। তাহলে তুমি মনে রাখবা, কি মনে রাখবে বলো দেখি, যে এডিএইচ এর সাথে আমাদের মূত্রের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। যদি এডিএইচ বেশি খরিত হয় তাহলে মূত্র কম তৈরি হবে। আর যেদিন তুমি ধরো পানি বেশি খাইছো বা তোমার ব্লাড প্রেশার ঠিক আছে, সেদিন এডিএইচ খুব একটা খরিত হবে না, এইসব হাবিজাবি কাজও হবে না। বুঝছো? তাহলে আসো আমরা এখান থেকে একটু পড়ি। দেখো এডিএইচের আরেকটা নাম আছে, এটাকে বলে ভ্যাসোপ্রেসিন, অ্যান্টিডায়োরেটিক বা ভ্যাসোপ্রেসিন বলে। এবং পানির পরিমাণ কমে গেলে এডিএইচ এর পরিমাণ বেড়ে যায়, ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে, এটুকু পারলেই হবে। এবং যেহেতু এটা মস্তিষ্ক থেকে খরিত হচ্ছে না, হাইপোথ্যালামাস তো মস্তিষ্কের অংশ, যেহেতু মস্তিষ্ক থেকে খরিত হচ্ছে, তাই এটাকে বলে নিউরোসিক্রেশন। কেমন? এবং এডিএইচকে কি বলে? নিউরো হরমোন। ঠিক আছে, চলো সামনে যাই। এবার আসো হরমোনাল ক্রিয়া। আরেকটা হরমোনে আমরা একটু পড়বো, সেটা হচ্ছে অ্যালডোস্টেরন। এটা পড়লে আমাদের আজকের পড়া শেষ। চলো একবার একটু বলে দিই, সেটা হচ্ছে, শোনো, প্রথমে মনে করো এটা হচ্ছে আমার যকৃৎ। তো যকৃৎ থেকে একটা এনজাইম খরিত হয়, হ্যাঁ, যার নাম হচ্ছে কি নাম? সাদ? অ্যানজিওটেনসিনোজেন। আচ্ছা, তাহলে যকৃৎ থেকে খরিত হলো অ্যানজিওটেনসিনোজেন। এরপর কি হবে ভাইয়া? অ্যানজিওটেনসিনোজেন থেকে সেটাকে অ্যানজিওটেনসিন 1-এ পরিণত করবে কে? করবে? রেনিন। রেনিন। এই রেনিনটা আসবে কোত্থেকে? বৃক্কের। কোথা থেকে? জেজি সেলস বা জাক্সটাগ্লোমেরুলার কোষ, মানে যে কোষটা গ্লোমেরুলাসের পাশে, তাকে বলা হচ্ছে কি? জাক্সটাগ্লোমেরুলার কোষ। অ্যানজিওটেনসিন 1-এ পরিণত করলো, দেন 1 থেকে 2-তে পরিণত করবে কে? অ্যানজিওটেনসিন 2-তে পরিণত করবে কে বলো? লাংস, তোমার ফুসফুস। ওইখানে একটা এনজাইম আছে, নাম হচ্ছে ACE, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। কি নাম বলো? অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। কি নাম? অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। সেটা 1 থেকে 2-তে পরিণত করলো। এবার 2 গিয়ে কি করবে? বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করে, বুঝছো? 2 মূলত 3 জায়গায় কাজ করে। একটা হচ্ছে, সে প্রথমে চলে যাবে কোথায় জানো? প্রথমে যাবে তোমার যে কিডনি আছে, এই কিডনির মাথার উপরে তো একটা গ্রন্থি আছে, এই যে গ্রন্থিটা, এটার নাম কি? অ্যাড্রেনাল গ্রন্থি। অ্যাড্রেনাল গ্রন্থির কাছে যাবে, যে বলবে বাবা তুমি একটা অ্যালডোস্টেরন খরণ করো। অ্যালডোস্টেরন। এই অ্যালডোস্টেরনের কাজ কি? দেখো, অ্যালডোস্টেরনটা খরিত হয়, মনে রাখবে, এটার কর্টেক্স থেকে, অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স থেকে অ্যালডোস্টেরনটা খরিত হয়। এবং এটার কাজই হচ্ছে তোমাদের খনিজ লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করা। খনিজ লবণ কারা? যেমন সোডিয়াম, পটাশিয়াম।
এদের পরিমাণ নিয়ন্ত্রণ করবে অ্যালডোস্টেরন। তো পরবর্তীতে অ্যালডোস্টেরন যেটা করে সেটা হচ্ছে তোমার দেহের সোডিয়ামের পুনঃশোষণ বাড়ায় দেয়, সোডিয়ামের পুনঃশোষণ বাড়ায় দিল। তাহলে সোডিয়ামের যদি পুনঃশোষণ বাড়ে তাহলে আলটিমেটলি কি হচ্ছে, মূত্রের মাধ্যমে তো বাড়বে হ্যাঁ। তখন কি হবে একটু চিন্তা করে দেখো, এই ছিল তোমার ধরো নেফ্রন, তাহলে এখান থেকে সব সোডিয়াম কোথায় চলে গেল, তোমার রক্তের মধ্যে চলে গেল। সোডিয়াম কোথায় চলে গেল, রক্তের মধ্যে চলে গেল। তাহলে আলটিমেটলি কি হবে, যেখানেই সোডিয়াম যাবে সেই মনে করবা সবসময় সাথে করে পানি নিয়ে যাবে। তাহলে সোডিয়াম যেখানেই যাবে সাথে করে কাকে নিয়ে যাবে, পানিকে নিয়ে যাবে। তাহলে আলটিমেটলি কি হলো, তোমার রক্তের মধ্যে সোডিয়াম বেড়ে গেল, সোডিয়াম বাড়লে কি হবে, পানিও বেড়ে গেল, এবং পানি বেড়ে গেলে আলটিমেটলি তোমার ব্লাড প্রেশারটা আবার ঠিক হয়ে গেল, বুঝছো। তাহলে এই হচ্ছে একটা মেকানিজম। আরও একটা কাজটা করে, সে আবার ওই এডিএইচকেও তোমার খরিত হতে সাহায্য করে। তো আপাতত এই মেকানিজমটা আমাদের মেইনলি পরীক্ষার জন্য আসে। তাহলে অ্যালডোস্টেরন থেকে 2-3টা কোয়েশ্চেন, খরিত হয় কোন জায়গা থেকে, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে। অ্যাড্রিনাল গ্রন্থির কোন জায়গা থেকে, কর্টেক্স থেকে, মনে থাকবে। এবং খনিজ লবণের পরিমাণ কে নিয়ন্ত্রণ করে, পুনঃশোষণ কে নিয়ন্ত্রণ করে, এগুলো জিজ্ঞেস করলে বলবা অ্যালডোস্টেরন। আসো তাহলে দেখো, এই যে ডেন্টালের কোয়েশ্চেন, যে অ্যালডোস্টেরন হরমোন কি করে, প্লাজমায় সোডিয়ামের মাত্রা স্থির রাখে বা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। আর এডিএইচ কি করে, পানির পরিমাণ নিয়ন্ত্রণ করে। ওকে, এবং দেখো যে রেনিন এনজাইম কোন জায়গা থেকে খরিত হয়, জেজি সেলস বা জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স থেকে রেনিন এনজাইম ক্ষরণ হয়, এবং সে কি করে, অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিনে পরিণত করে। ওকে, আর অ্যালডোস্টেরন কি করে, ওই যে আমি বললাম যে তোমার সোডিয়ামকে সে আবার দেহে পুনঃশোষিত করে রাখবে, বুঝছো, শেষ। তাহলে এই মেকানিজম। তাহলে দেখো অ্যালডোস্টেরন অ্যাড্রিনাল গ্রন্থি থেকে আসবে, মূত্রের পরিমাণ হ্রাস করে। অ্যানজিওটেনসিন 2 ওই যে আমাদের যকৃৎ থেকে আসলো, মূত্রের পরিমাণ হ্রাস করে। এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন পশ্চাৎ পিটুইটারি থেকে আসবে, মূত্রের পরিমাণ হ্রাস করে। এনএইচ পড়া লাগবে না, বলে যাও। এবার আসো, বৃক্ক বিভিন্ন কারণে বিকল হতে পারে, দেখো দীর্ঘক্ষণিক এবং তাৎক্ষণিক। তো ক্রনিক বিকল এবং একটা হচ্ছে তাৎক্ষণিক বিকল। তাৎক্ষণিকই বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের জন্য হতে পারে, ডিহাইড্রেশন, ঠিক আছে, ডায়রিয়া, পানি সব বের হয়ে গেছে, শক, ধরো হার্ট অ্যাটাক হয়েছে, হ্যাঁ, এগুলোর জন্য হতে পারে, বা কেউ আগুনে অনেক পুড়ে গেছে। তাহলে একটা কারণ হচ্ছে বৃক্কে যদি রক্ত প্রবাহ কমে যায়, হেডলাইনগুলো পড়বে। একটা হচ্ছে যদি বৃক্ক কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, এবং একটা কারণ হচ্ছে যদি মূত্র সে হিসু করতে না পারে, ঠিক আছে। এই এবার আসো, তো আমরা এগুলোর জন্য কি কি করতে পারি, আমরা মূলত খাবার দাবার কন্ট্রোল করতে হবে। সেকেন্ড কেস হচ্ছে ডায়ালাইসিস করতে হবে। তো ডায়ালাইসিস আছে 2 রকমের, হিমোডায়ালাইসিস আর একটা কি পেরিটোনিয়াল ডায়ালাইসিস। তো এখান থেকে পটাশিয়ামের কথাটা একটু মনে রেখো, যে যদি উচ্চ মাত্রায় পটাশিয়াম থাকে তখন অ্যারিথমিয়া হয়, হ্যাঁ। অ্যারিথমিয়া মানে কি, অস্বাভাবিক হৃদস্পন্দন, তখন হৃদক্রিয়া কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো হিমোডায়ালাইসিস, ওই যে আমরা কি করি, এখানে রক্তের মধ্যে হেপারিন মিশাই, হ্যাঁ, তারপরে মেশিনের সাহায্যে রক্ত পরিশোধন করাকে বলে হিমোডায়ালাইসিস। এটা একটু পড়বা, যে ধমনির ভিতরে একটা সুচ ঢুকানো হয়, ওকে। এবং এটাতে সময় লাগে কতদিন, দেখো 4 থেকে 5 ঘন্টা, এবং প্রতি সপ্তাহে অন্তত 2 বার। তাহলে আমি যদি জিজ্ঞেস করি যে মাসে হিমোডায়ালাইসিস করা লাগবে কয়বার, কি বলবা, মাসে কতবার হিমোডায়ালাইসিস করা লাগে? এবার আরেকজন আসছে, তার নাম হচ্ছে তাসনিম সারা। চলো স্যার সামনে যাই, শেষ প্রায়। পেরিটোনিয়াল ডায়ালাইসিস মনে রাখবা, এটাতে উদরে ছিদ্র করা হয়, হ্যাঁ। ওই যে তোমার পেরিটোনিয়াম কোথায়, সিলোমের যে আবরণ, সেটাই তো আমাদের পেরিটোনিয়াম। তো এখানে হচ্ছে কৃত্রিম ঝিলের পরিবর্তে অকৃত্রিম পেরিটোনিয়াল ঝিল্লিকে ডায়ালাইসিস ঝিল্লি হিসেবে ব্যবহার করা হয়, এবং এটা দিনে 3 থেকে 4 বার প্রতিস্থাপন করতে হবে। এটা একটু পড়বা, কেমন। তাহলে আগেরটা ছিল সপ্তাহে 2 বার ডায়ালাইসিস করা যাচ্ছিল, হিমোডায়ালাইসিস যেটা, এবং এখানে দিনে 3 থেকে 4 বার ডায়ালাইসিস প্রতিস্থাপন করতে হবে। আর ডায়ালাইসিসের উপাদানগুলো একটু পড়বা, এটা পড়লে মোটামুটি শেষ। দেখো, যে স্থির দেহ তাপমাত্রা, সঠিক আয়নিক ভারসাম্য, অতিরিক্ত পুষ্টি হিসেবে গ্লুকোজকে অ্যাড করতে পারো, ফ্রুক্টোজ সুক্রোজ অপশনে দিলে লাগাবো না, সঠিক পিএইচ এবং বাফারিং ক্ষমতা। শেষ প্রায় শেষ আমাদের। ইয়েস, এরই সাথে আমাদের অধ্যায় শেষ হয়ে গেল। তাহলে তোমরা দেখি যারা আসো, কয়েকটা কোয়েশ্চেনের আমার জাস্ট অ্যান্সার দিয়ে যাও। তাহলে যদি আমি বলি যে আমাদের দেহে সোডিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণ করবে কোন হরমোন, কমেন্ট করো একটু। তারপরে ধরো আমি বললাম যে প্রতি মিনিটে গ্লোমেরুলার ফিল্ট্রেটের মান কত, কতটুকু রক্তে, মানে কতটুকু রক্ত তোমার গ্লোমেরুলাস থেকে বোম্যান্স ক্যাপসুলের মধ্যে জমা হয়। ওকে, আমাদের ক্লাস শেষ। তো রেচনের অধ্যায়টা আমি তোমাকে আরেকবার একটুখানি রিভিশন করে দিই, অনেক স্লাইড হয়ে গেছে, ওই খোদা 100 স্লাইড হয়ে গেছে। তাহলে আমি একটু বলে দিই কেমন। ওকে, তাহলে শুরুতে বজ্র নিষ্কাশন। শুরুতে আমরা পড়ছি হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া, কাদের ক্ষেত্রে কী ধরনের রেচন পদার্থ থাকবে একটু খেয়াল করে পড়বা। হাইড্রার ক্ষেত্রে, চিংড়ির ক্ষেত্রে অ্যামোনিয়া, এবং মানুষের ক্ষেত্রে ইউরিয়া। এরপর আমরা এখান থেকে তোমাকে রেচনতন্ত্রের সিস্টেমগুলো দেখাইছি, যে আমাদের 2টা কিডনি আছে, একটা একটু উপরে একটা একটু নিচে। কিডনির আবরণীর নাম কি,
রেনাল ক্যাপসুল বা টিউনিকা ফাইব্রোসা, মূত্রথলিতে কোন পেশি থাকে, রেট্রোসার পেশি থাকে, ইউরেটারের দৈর্ঘ্য কত, 25 সেন্টিমিটার। সেম কথাগুলো এখানে বলছি। এরপরে আমরা বলছি কি যে আমাদের যদি একটা কিডনির কথা জিজ্ঞেস করে তাহলে বলবা 600 ml, যদি দুইটা কিডনির কথা বলে তাহলে বলবা 1200 ml। এরপরে আমাদের কিডনির দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার এবং অবতল অংশের যে ভাঁজ তাকে বলে হাইলাম। হাইলাম দিয়ে প্রবেশ করবে কি কি, বের হবে কি কি, ধমনীয় স্নায়ু প্রবেশ করে, শিরা এবং ইউরেটার বের হয়ে যাবে। এরপর আমরা এডিএইচ নিয়ে অনেক কথাবার্তা বলছি। কমেন্ট করো দেখি এডিএইচ কোন জায়গা থেকে খরিত হয়। এডিএইচ খরিত হবে মস্তিষ্কের কোন অংশ থেকে। ভিটামিন ডি তৈরি করে, এরিথ্রোপয়েটিন হরমোন ক্ষরণ করে এবং একটা এনজাইমের নাম আমরা পড়ছি রেনিন। দেন তোমাকে আমি জিজ্ঞেস করছিলাম এই রেনিন আর এই রেনিনের মধ্যে পার্থক্য কি। যেটাতে ডাবল এন এটা থাকবে পরিপাকের অধ্যায়ে, কিসিনকে প্যারাকিসিনে পরিণত করে। হ্যাঁ ব্লার হয়ে গেছে, কি আশ্চর্য, কতক্ষণ ব্লার হয়েছে। খুবই দুঃখিত, অল্প সময় হয়েছে আশা করি। আচ্ছা, তারপরে আমরা বৃক্কের কাঠামো একটু পড়ছি, যেগুলো ছিল হচ্ছে আমাদের রেনাল পিরামিড, রেনাল প্যাপিলা, অনেক কিছু এখান থেকে তোমাদের বুঝাইছি, আশা করি মনে আছে। এবং তারপরে বলছি হচ্ছে পেলভিসের যে কন্টিনিউয়েশন সেটা হচ্ছে আমাদের ইউরেটার। এখানে তোমাকে বুঝাইছি যে আমাদের কোথায় কি কি হবে। মূত্রথলির 3টা ধাপ ছিল। প্রথমে আমাদের এই যে গ্লোমেরুলাস, হ্যাঁ গ্লোমেরুলাস এবং বোম্যান্স ক্যাপসুল, এটার মধ্যে হবে আলট্রাফিল্ট্রেশন, অর্থাৎ প্রোটিন আর রক্তকণিকা এখানে ছেঁকে নিব আমরা। তারপরে আমাদের হবে হচ্ছে পুনঃশোষণ। পুনঃশোষণের সব থেকে বেশি হবে কোথায়, প্রক্সিমাল প্যাচনালিকা, এই যে পুনঃশোষণ হবে এখানে সবচেয়ে বেশি, 60% পুনঃশোষণ হবে। এবং তারপর 3 নম্বর ধাপ হচ্ছে আমাদের সক্রিয় ক্ষরণ। এখানে শুরুতেই বলছি যে প্রোটিন আর রক্তকণিকাকে আমরা আলট্রাফিল্ট্রেশন করে নিব। তারপর পুনঃশোষণ মানে হচ্ছে নেফ্রন থেকে রক্তে যাবে, লিখে দিই না, পুনঃশোষণ। আর যদি ক্ষরণ বলে তাহলে রক্ত থেকে নেফ্রনে যাবে। এখানে যে আরো দিয়ে তোমাকে বুঝাইছি যে বাইরের দিকে যেগুলা তারা নেফ্রন থেকে রক্তে চলে যাচ্ছে, আর সক্রিয় ক্ষরণ মানে নেফ্রন থেকে রক্ত থেকে আবার নেফ্রনে চলে যাচ্ছে। এবং সক্রিয় ক্ষরণাকার আমরা সাপ দিয়ে মনে রাখছিলাম, সাপ এসে হচ্ছে সেরাটোনিন, স্টেরয়েড, হাইড্রোজেন, হিস্টামিন, অ্যামোনিয়াম, পটাশিয়াম, এই পদার্থগুলো আমাদের ক্ষরণ হয়ে যায়। কেমন? এবং 125-এর মধ্যে 124 ml আবার পুনঃশোষিত হয়ে যাবে। মূত্রের রং হলুদ হয় ইউরোক্রোমের জন্য, গন্ধ হয় ইউরিনোডের জন্য। এবং এখানে তোমাকে কয়েকটা কন্ডিশন বলছিলাম, 2.5 লিটারের বেশি মূত্র ত্যাগ হলে পলিউরিয়া, 100 ml কম হলে অ্যানোরিয়া, আর 400 ml কম হলে বলে অলিগোরিয়া। কেমন? এরপর উপাদানগুলো পড়াইছিলাম, এটা আমি আর রিপিট করার এনার্জি আসলে আমার নাই। এরপরে মূত্রের মাধ্যমে বিভিন্ন পদার্থ বের হয়ে যেতে পারে, হাইপার ইউরিকোসুরিয়া, ইউরিক অ্যাসিডের জন্য বৃক্কে পাথর হতে পারে। এরপর তোমাকে এই 2টা মেকানিজম বুঝাইছি, এডিএইচ এবং আরেকটা হচ্ছে আমাদের এই যে অ্যালডোস্টেরন। ঠিক আছে, তাহলে এগুলো একটু পড়বা স্যার, আশা করি পড়লে পারবা। আচ্ছা, এরপরে আমরা কিছু বৃক্ক কথাবার্তা বলছি। আরেকটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে যদি কেউ বৃক্ক প্রতিস্থাপন করতে চাও 48 ঘন্টার মধ্যে করতে হবে। এর বেশি দেরি হয়ে গেলে আবার কাজ নাও করতে পারে, বুঝছো। এরপরে আমরা লাস্টে করছি হচ্ছে ডায়ালাইসিস। এর সাথে আমাদের আজকে ক্লাস শেষ হলো, আশা করি বুঝতে পারছো। যদি কেউ পরবর্তীতে রেকর্ড দেখো, চেষ্টা করবা বই নিয়ে বসার, এমসিকিউগুলো নিয়ে বসার, একটু একটু ক্লাস করবা এবং এমসিকিউগুলো সলভ করে ফেলবা। তাহলে দেখবা যে একটা মোটামুটি ভালো প্রস্তুতি হয়ে গেছে। হয়তো তোমাদের সাথে আবার ইনশাল্লাহ দেখা হবে সামনে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।